ভারতের ইতিহাসের একটা অত্যন্ত জটিল, বহুমাত্রিক আর তীব্রভাবে বিতর্কিত অধ্যায় নিয়ে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি। ১৯২১ সালের মোপলা বা মালাবার বিদ্রোহ। আসুন একদম সরাসরি ঐতিহাসিক প্রামাণ্য দলিল আর তথ্যের ভিত্তিতে ঘটনাটার গভীরে যাই। কোনো রকম পক্ষপাতিত্ব ছাড়া নিরপেক্ষভাবে জানার চেষ্টা করব আসলে কি ঘটেছিল সে সময়। মোপলা বিদ্রোহ এটা কি শুধুই শোষিত কৃষকদের একটা আন্দোলন ছিল, নাকি একটা ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা? আজকের এই বিশ্লেষণে আমরা কোনো রাজনৈতিক পক্ষ নিচ্ছি না, বরং ঐতিহাসিক সূত্রগুলোর দিকে তাকিয়ে এই মূল প্রশ্নটারই একটা বস্তুনিষ্ঠ উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। পুরো আলোচনাটাকে আমরা কয়েকটা ধাপে সাজিয়েছি। প্রথমে মোপলাদের ইতিহাস আর ১৯১৯ সালের রাজনৈতিক পরিস্থিতিটা দেখব। এরপর জানব কিভাবে এই বিদ্রোহ শুরু হলো আর ছড়িয়ে পড়ল। সবশেষে প্রত্যক্ষ দর্শকদের মত, নেতাদের ভূমিকা এবং মর্মান্তিক ওয়াগন ট্র্যাজেডি দিয়ে আমরা পুরো বিষয়টা গুছিয়ে আনব। তাহলে চলুন শুরু করা যাক মোপলাদের একেবারে শেকড়ের ইতিহাস দিয়ে। এই বিদ্রোহটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। ৭ম শতাব্দীর দিকে আরব ব্যবসায়ীরা কেরালা এসে বসতি স্থাপন শুরু করেন। তখন কিন্তু তারা আর্থিকভাবে বেশ সমৃদ্ধ ছিলেন। এরপর ১৫ আর ১৬ শতাব্দীতে যখন পর্তুগিজরা বাণিজ্যের একচেটিয়া নিয়ন্ত্রণ নিয়ে নিল, তখন মোপলারা বাধ্য হয়ে কৃষিকাজে যুক্ত হলেন। তারা পরিণত হলেন হিন্দু জমিদারদের অধীনে সাধারণ কৃষকে। পরিস্থিতি আরও খারাপ হয় ১৮৫৭ সালের আগে। ব্রিটিশদের নতুন ভূমি রাজস্ব আর প্রজাসত্ব আইন তাদের দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়। অবাক করা বিষয় হল ১৯২১ সালের এই মূল বিদ্রোহের আগেই কিন্তু ছোট বড় মিলিয়ে ২২টিরও বেশি মোপলা বিদ্রোহের ঘটনা ঘটেছিল। একটা মজার তথ্য দিয়ে রাখি, এই যে মোপলা বা মাপিলা শব্দটা, এটা কিন্তু এসেছে মালায়ালাম শব্দ থেকে। এর অর্থ হল জামাই। মূলত আরব ব্যবসায়ীরা যখন স্থানীয় নারীদের বিয়ে করে কেরালায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন, তখন থেকেই এই সম্প্রদায়ের উদ্ভব। মালাবার অঞ্চলে তাদের এই শেকড় আসলেই অনেক অনেক গভীর। এবার আমরা একটু ১৯১৯ সালের রাজনৈতিক প্রেক্ষাপটটার দিকে নজর দেব। সে সময়ে ভারতবর্ষে দুটো বড় আন্দোলন চলছিল। একদিকে খিলাফত আন্দোলন, যাদের দাবি ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কে অটোমান খেলাফত আবার ফিরিয়ে আনা, আর অন্যদিকে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন, যার লক্ষ্য ছিল ব্রিটিশদের কঠোর আইনের বিরোধিতা করা এবং স্বরাজ বা নিজেদের শাসন প্রতিষ্ঠা করা। মহাত্মা গান্ধী চাইলেন এই দুটো আলাদা আন্দোলনকে এক করে একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি করতে। উদ্দেশ্য একটাই, ব্রিটিশদের বিরুদ্ধে একটা শক্তিশালী হিন্দু মুসলিম ঐক্য গড়ে তোলা। আর ঠিক এইরকম একটা টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতেই শুরু হয় মূল বিদ্রোহ। ১৯২০ সালের এপ্রিলে মানজিরিতে একটা সম্মেলন হয়, যেখানে কৃষকদের দাবিদাবাগুলোকে জোরালোভাবে সমর্থন জানানো হয়। এরপর উত্তেজনা বাড়তে থাকলে ১৯২১ সালের আগস্টে এরনাড আর ভালুয়ানাদ অঞ্চলে কারফিউ জারি করে ব্রিটিশরা। তবে বারুদের স্তূপে আসল আগুনটা লাগে ২০ আগস্ট। ওই দিন পুলিশ তিরুনগরারি মসজিদে জোর করে ঢুকে অভিযান চালায়। স্থানীয় মানুষরা এটাকে সরাসরি তাদের ধর্মের ওপর আঘাত হিসেবে নিয়েছিল। আর এর পরপরই পুরো গণবিদ্রোহটা একেবারে দাবানলের মতো চারদিকে ছড়িয়ে পড়ে। শুরুর দিকে কিন্তু বিদ্রোহীদের লক্ষ্য ছিল ব্রিটিশদের বিভিন্ন প্রতীক ধ্বংস করা, যেমন থানা বা সরকারি রেকর্ডের অফিস। এরপর তারা টার্গেট করে সামন্ততান্ত্রিক জমিদারদের। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে খুব দ্রুতই এই ব্রিটিশ বিরোধী বা জমিদার বিরোধী প্রতিবাদটা তার মূল রাস্তা থেকে ছিটকে যায়। এটা রূপ নেয় বৃহত্তর হিন্দু জনগোষ্ঠীর বিরুদ্ধে এক ভয়াবহ মাত্রার সাম্প্রদায়িক সহিংসতায়। ঠিক কতটা ভয়াবহ ছিল এই সহিংসতা? স্ক্রিনের এই চার্টটার দিকে একটু খেয়াল করুন। প্রাণহানির সংখ্যার ক্ষেত্রে ব্রিটিশ সরকারের নথিপত্র আর বেসরকারি হিসাবের মধ্যে এক বিশাল, আক্ষরিক অর্থেই বিশাল একটা ফারাক রয়েছে। সরকারি হিসাবে নিহতের সংখ্যা দেখানো হয়েছে ২৩৩৭ জন, কিন্তু বেসরকারি সূত্রগুলো বলছে প্রায় ১০ থেকে ১২,০০০ মানুষ সে সময় মারা গিয়েছিলেন। আর আন্দামান দ্বীপপুঞ্জে নির্বাসিত করা হয়েছিল প্রায় ২০,০০০ মানুষকে। সংখ্যাগুলো আসলেই শিউরে ওঠার মতো। এ তো গেল সংখ্যার হিসাব। এবার আমরা একটু প্রত্যক্ষদর্শীদের মতো আর তৎকালীন নেতাদের বিবরণের দিকে তাকাব। ডক্টর বি.আর. আম্বেদকর এই ঘটনাটিকে তার বইতে একটা একতরফা গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছেন। তার বিশ্লেষণ অনুযায়ী এই বিদ্রোহের মূল উদ্দেশ্যই ছিল ব্রিটিশ সরকারকে উৎখাত করে সেখানে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। অন্যদিকে প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী
অ্যানি বেস্যান্থ লিখে গেছেন যে বিদ্রোহীরা সেখানে একটি খিলাফত রাজ প্রতিষ্ঠা করেছিল। তার বিবরণ অনুযায়ী যেসব হিন্দু ধর্ম পরিবর্তন করতে রাজি হয়নি তাদের নির্বিচারে হত্যা করা হয় বা তাদের সম্পদ লুট করা হয়। তার মতে প্রায় 1 লক্ষ মানুষ সে সময় নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন। এই ঐতিহাসিক পর্যবেক্ষণগুলোর সাথে সেই সময়ের ডেপুটি কালেক্টর সি গোপালন নায়ারের ১৯২৩ সালের বইয়ের কথাগুলো কিন্তু হুবহু মিলে যায়। তিনিও তার বর্ণনায় পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে হিন্দুদের হত্যা, ডাকাতি বা জোরপূর্বক ধর্মান্তরিত করার মতো ঘটনাগুলো তখন প্রতিদিনের একটা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছিল। এই পুরো ঘটনায় একজন নির্দিষ্ট নেতার ভূমিকা নিয়ে ইতিহাসে প্রচুর আলোচনা হয়। তিনি হলেন হাজি ভেরিয়াম কুন্নাত কুঞ্জ মোহাম্মদ হাজি। এই মানুষটির ভূমিকা নিয়ে সম্পূর্ণ দুটো বিপরীত দৃষ্টিভঙ্গি রয়েছে। বামপন্থী ঐতিহাসিকরা তাকে দেখেন একজন ধর্মনিরপেক্ষ নেতা হিসেবে, যিনি হিন্দু মুসলিম ঐক্যের পক্ষে ছিলেন এবং ব্রিটিশ বিরোধী সংগ্রামে যোগ দিয়েছিলেন। ঠিক উল্টো দিকে অন্য ঐতিহাসিকদের মতে তিনি ছিলেন একজন চরমপন্থী ধর্মীয় নেতা, যিনি একটি স্বাধীন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং হিন্দুদের ওপর জিজিয়া কর আরোপ করেন। ১৯২২ সালে মৃত্যুদণ্ড পাওয়া এই বিতর্কিত নেতাকে ঘিরে ইতিহাসবিদদের এই তীব্র মতভেদ কিন্তু আজও চলমান। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না, বরং দুটো মতই তুলে ধরলাম। এবার আমরা পৌঁছাব আমাদের আলোচনার একেবারে শেষ অধ্যায়ে, ওয়াগন ট্র্যাজেডি এবং উপসংহারে। ৭০ এটা শুধুই একটা সংখ্যা নয়, এটা একটা মর্মান্তিক ট্র্যাজেডির গল্প। ১৯২১ সালের ১০ই নভেম্বর ব্রিটিশ বাহিনীর হাতে বন্দী ১০০ জন বিদ্রোহীকে একটা বদ্ধ রেলওয়ে ওয়াগনে করে নিয়ে যাওয়া হচ্ছিল। পর্যাপ্ত বাতাস ঢোকার কোনো জায়গা ছিল না সেখানে, আর এই দমবন্ধ করা পরিবেশে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান ওই ১০০ জনের মধ্যে ৭০ জনই। এই ঘটনাটাই ইতিহাসে ওয়াগন ট্র্যাজেডি নামে পরিচিত, যা ব্রিটিশ বাহিনীর চরম নিষ্ঠুরতার এক ভয়াবহ প্রমাণ হিসেবে রয়ে গেছে। তাহলে পুরো ঘটনাটা সারমর্ম কি দাঁড়ালো? এই বিদ্রোহ শুরু হয়েছিল কঠোর ব্রিটিশ আইন আর জমিদারদের হাতে শোষিত হওয়া একদল কৃষকের দ্বারা। এরপর খিলাফত আন্দোলন এর সাথে যুক্ত হয়ে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডি হল প্রজাসত্ব সংস্কারের এই ন্যায্য সংগ্রামটা খুব দ্রুতই তার পথ হারিয়ে ফেলে এবং পর্যবসিত হয় এক ভয়ঙ্কর সাম্প্রদায়িক সহিংসতায়। ইতিহাস থেকে আমরা কি শিখি? এই পুরো বিশ্লেষণটার পর আমাদের মনে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। ইতিহাসকে মনে রাখার ক্ষেত্রে আর্থসামাজিক বঞ্চনার পেছনের কারণগুলোর সাথে এই সাম্প্রদায়িক সহিংসার মর্মান্তিক বাস্তবতার মধ্যে আমরা আসলে কিভাবে একটা ভারসাম্য বজায় রাখব? এই প্রশ্নটা নিয়েই আজ আমরা আমাদের আলোচনা শেষ করছি। আশা করি এই ঘটনাটা আমাদের সবাইকে আরও গভীরভাবে ইতিহাস অধ্যয়নে উৎসাহিত করবে।